ঠিক আছে? ডায়াবেটিস মেলাইটাস মনে থাকবে? কি বললাম আমরা? ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস মানে কি? বাংলা কি বলে? বাংলা কি বলে? না এরকম শব্দ আছে না? বহুমূত্র। তাহলে এই ডায়াবেটিস মেলাইটাস আমাকে পড়তে হবে। ডায়াবেটিস মেলাইটাস বলে কেন? শুধু ডায়াবেটিস বলতো, প্রশ্ন হতে পারে না? শুধু ডায়াবেটিস বললে সমস্যা কি ছিল? শুধু ডায়াবেটিস বললে সমস্যা ছিল না, তাহলে মেলাইটাস কেন বললো? তাহলে আর এক রকম ডায়াবেটিস আছে, আর এক রকম ডায়াবেটিস আছে, সেটার নাম হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। ঠিক আছে, এরকম আর রকম ডায়াবেটিস আছে, এই জন্য আমরা এর নাম বলি ডায়াবেটিস মেলাইটাস। কিডাস, ওটা কিডনির জন্য হয় অনেক সময়, ওটা না জানলেও চলবে, আপনাদের লাগবে না, আর বলার দরকার একটু বললাম, এটা লিখতে হবে না। তাহলে ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে, কি জিনিস? পারসিস্টেন্ট রাইজ অফ ব্লাড সুগার, হ্যাঁ, পারসিস্টেন্ট রাইজ অফ ব্লাড সুগার লেভেল, blood sugar level above the normal range, above the normal range, তাই তো? এটা হচ্ছে সহজ ডেফিনেশন, ঠিক আছে? সাথে একটু যোগ করে দেই, ডিউ টু absolute or relative deficiency of insulin, ঠিক আছে? নর্মাল রেঞ্জ, রেঞ্জ deficiency of insulin, হয়েছে লেখা? ডেফিনেশন এত দরকার নেই, আমাদের চিকিৎসার জন্য ডেফিনেশন কোনো কাজে লাগে না। তাহলে কি বললাম আমরা? যে ক্রমাগতভাবে ব্লাড সুগারটা বেড়ে যাবে, তাই তো? ক্রমাগতভাবে কি হবে? ব্লাড সুগারটা বেড়ে যাবে। কেন বাড়বে? হ্যাঁ, সেটা অ্যাবসোলিউট ডেফিসিয়েন্সি হতে পারে অথবা রিলেটিভ ডেফিসিয়েন্সি হতে পারে, বোঝা গেল তো? এটার উপর মানে কথাবার্তা আছে, অ্যাবসোলিউট ডেফিসিয়েন্সি কারে বলে, রিলেটিভ ডেফিসিয়েন্সি কারে বলে, তাই না? হয়েছে সবার লেখা? কোনো লেখা হয়নি? অ্যাবসোলিউট ডেফিসিয়েন্সি অথবা রিলেটিভ ডেফিসিয়েন্সি। যাদের ইনসুলিন নেই শরীরে, সেটা হচ্ছে অ্যাবসোলিউট ডেফিসিয়েন্সি। ইনসুলিন নাই, এটা হচ্ছে অ্যাবসোলিউট ডেফিসিয়েন্সি, মানে তৈরি হচ্ছে না, নাই মানে হচ্ছে তৈরি হয় না। এবার তুই বিপদে ফেলে দিলে ভাই, একজনের নামের বাংলা তোর হয় না, ইনসুলিন ইনসুলিন। আমাদের বাংলাদেশে যেমন রহিম করিম, ওই রকম রহিম করিমের মতো ইনসুলিন তার নাম, ঠিক আছে? আচ্ছা, আমরা বলবো, আরো কথাবার্তা বলবো, দেখবেন মজা লাগবে। আর ইনসুলিন আছে, আছে কিন্তু ফাংশন নাই, মানে কাজ করে না, কাজ করে না, বোঝা গেল তো? সেটা বলে রিলেটিভ ডেফিসিয়েন্সি। সেটার নাম কি? রিলেটিভ ডেফিসিয়েন্সি, রিলেটিভ ডেফিসিয়েন্সি। যাদের ইনসুলিন নাই, টোটাল তৈরি হয় না শরীরে, সেটা হচ্ছে অ্যাবসোলিউট ডেফিসিয়েন্সি। আর যেটা ইনসুলিন আছে কিন্তু সেই ইনসুলিন কাজ করতে পারে না, সেটা নাম হচ্ছে রিলেটিভ ডেফিসিয়েন্সি, মনে থাকবে তো?
তাহলে এই ইনসুলিনটা এই জিনিসটা কি আসলে? তাহলে হোয়াট ইজ ইনসুলিন? বলুন তো ইনসুলিন কি জিনিস? ইনসুলিন কি জিনিস? হ্যাঁ, হরমোন। কোত্থেকে তৈরি হয়? রিলেটিভ ডেফিসিয়েন্সি। আচ্ছা, তাহলে কোত্থেকে তৈরি হয়? ইনসুলিন একটা কি? একটা প্রোটিন হরমোন। কি হরমোন? প্রোটিন হরমোন। সেটা তৈরি হয় কোত্থেকে? প্যানক্রিয়াটিক বিটা সেল। প্যানক্রিয়াটিক বিটা সেল, মনে থাকবে তো? প্যানক্রিয়াটিক বিটা সেল, ঠিক আছে? প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে তৈরি হয়। এই প্যানক্রিয়াটিক বিটা সেলটা স্টিমুলেশন দেয়, কে দেয়? কার্বোহাইড্রেট ডায়েট। কার্বোহাইড্রেট বলে কথা না, সব রকম খাবার দেয়, বা আমরা যখন খাবার খাই আর কি, ঠিক আছে? আপনার মিল লিখে রাখেন, খাবার, ফুড লিখে রাখেন, সেটা সবচেয়ে সুন্দর হবে। ফুড যখন খাবার খাই, তাহলে ইনসুলিন দুইভাবে সিক্রেশন হয়, ঠিক আছে? ইনসুলিন তৈরি হয় কিভাবে? সিক্রেশন দুইভাবে, একটা হচ্ছে বেজাল, আর একটা হচ্ছে বোলাস তৈরি হয়। ইনসুলিন দুইভাবে তৈরি হয়, একটা বেজাল ডোজে তৈরি হয়, একটা হচ্ছে বোলাস তৈরি হয়। বোলাস কথা বোঝা যাচ্ছে না মনে হয়? সবাই হাঁকর তাড়িয়ে আসছে আমার দিকে। সাধারণত আমরা যে স্বাভাবিক অবস্থায় আছি না, এই অবস্থায় ইনসুলিন তৈরি হয়, সেটাকে বেজাল ইনসুলিন বলি আমরা। 24 ঘন্টা অল্প 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 একটু একটু করে তৈরি হচ্ছে, সেটাকে বলি আমরা বেজাল ইনসুলিন। সেইটা আমরা বলি অ্যাভারেজ সারাদিনে আমাদের 50 ইউনিটের মতো ইনসুলিন তৈরি হয়, বা 48 ইউনিট করে বলি। কত ইউনিট? 48 ইউনিট, ঠিক আছে? 48 ইউনিট। তার মধ্যে 24 ইউনিট কত? 24 ইউনিট হচ্ছে বেজাল ইনসুলিন, 24 ইউনিট হচ্ছে বোলাস ইনসুলিন। তাহলে এই যে 24 ইউনিট এই তৈরি হচ্ছে স্বাভাবিক কন্ডিশনে, নর্মাল কন্ডিশনে, সেটাকে বলি আমরা বেজাল ইনসুলিন। কি না? মানে বডি স্বাভাবিক অবস্থা থাকা অবস্থায় যা তৈরি হয় সেটা হচ্ছে বেজাল ইনসুলিন। আর যেটা বোলাস ইনসুলিন, মানে খাবার, ইন রেসপন্স টু ফুড, আমরা যেই খাবার খাই না, খাবার পেটে যাওয়া মাত্রই বিটা সেলের কাছে স্টিমুলেশন যায় যে আমার খাবার আসছে, ইনসুলিন তৈরি করে শিগগিরই। ওই সময় বেশি পরিমাণে তৈরি হয়, সেটাকে বলে বোলাস। বোঝা গেল? তাহলে এই জন্যে তা যদি না হয়, তাহলে ইনসুলিন যদি সবসময় বেশি বেশি তৈরি করে, তাহলে কি হবে? আমাদের হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে না? হ্যাঁ, আমার কথা বোঝা গেল কিনা? তাহলে ওই ইনসুলিনের কাজ কি শিখতে হবে, জেনে তাহলে না বোঝা যাবে আসলে ব্যাপারটা কি। তাহলে ইনসুলিনের কাজ কি বলেন একজন? ফাংশন অফ ইনসুলিন কি? ফাংশন কি আছে বলেন? রিডিউস ব্লাড সুগার। কি করে? রক্তের চিনি পরিমাণ কমায়। তাহলে ইনসুলিনের কাজ কি? রক্তে চিনির পরিমাণ কমায়। তাহলে ও যদি ক্রমাগত বেশি তৈরি হতো, তাহলে কি হবে? একসময় ব্লাড সুগার তো নেই, রক্তের যে একটা নর্মাল ব্লাড সুগার থাকার কথা, সেটা থাকবে কি না? মেনটেন হবে না? আচ্ছা, সেই মেনটেনের জন্য ও কি করে? ও বেজাল ইনসুলিন তৈরি করে রাখে, অল্প অল্প, খুব সামান্য করে, সারাদিন 24 ঘন্টা দিয়ে ওই 24 ইউনিট ইনসুলিন তৈরি করবে। আর বাকি যে 3 বার খাবো, সেই 3 বারও তৈরি করবে 24 ইউনিট। বোঝা গেল আমার কথা? তাহলে এই যে নর্মাল ইনসুলিন তৈরি হয় এবং ইনডিসপেন্সেবল ফুডে অথবা এতে, এখান থেকে যদি কোনো ডিস্টারবেন্স হয়, যদি মনে করেন ইনসুলিন তৈরি হচ্ছে না, বেজালও তৈরি হচ্ছে না, বোলাসও তৈরি হচ্ছে না, তাহলে ব্লাড সুগার কি হবে? একেবারে হাই হয়ে বসে থাকবে, ঠিক আছে? অথবা এমন যদি হয় যে ইনসুলিন ঠিকই তৈরি হচ্ছে, কিন্তু ও বেটা কোনো কাজ করছে না, মানে শরীরে এমন কোনো কন্ডিশন আছে যেখানে ইনসুলিন কাজ করে না, তখন ও আরও বেশি বেশি তৈরি করে। কারণ এদিক ফুড তো খাবার আসতেছে, সেই স্টিমুলাস যাচ্ছে প্যানক্রিয়াটিক বিটা সেল, কিন্তু ব্লাড সুগার কি অনেক বেশি হয়ে আছে। আর যত ব্লাড সুগার বাড়বে, তত প্যানক্রিয়াটিক বিটা সেলগুলোকে স্টিমুলেশন করবে, ইনসুলিন তৈরি করো। আর ও তো তৈরি করতে করতে ও একসময় হাঁপিয়ে যাবে। কি করবে? তাই না? একজন মানুষকে বেশি বেশি যদি কাজ করায়নি, তাহলে কি হবে? একসময় সে হাঁপিয়ে যাবে না? যেমন আমরা হার্ট ফেলের পড়ার সময় বলছিলাম যে হার্ট যখন বেশি কাজ করে করতে করতে একসময় হাঁপিয়ে যায়, তাহলে তখন এরকম বিটা সেল হবে। তবে সেই কন্ডিশনটা হবে রিলেটিভ ডেফিসিয়েন্সি।
বোঝা গেল আমার কথা? এখানে অনেক কথাবার্তা বলে ফেললাম আমরা। এবার আসি আমরা যে ওখানে বলছিলাম নর্মাল ব্লাড গ্লুকোজ কত, নর্মাল ব্লাড সুগার কত, নর্মাল ব্লাড সুগার, তাই না? এটা কত বলেন, সবাই বলেন কত কত? এখন 3 বলে, অনেক সময় 3 বলে। এত মিলি মোল পার লিটার। আমরা দুটো ইউনিট হিসেব করি, একটা মিলিমোল একটা মিলিগ্রাম, মনে থাকবে? কি হিসাব করি? মিলিমোল আর মিলিগ্রাম, জোরে বলতে হবে তো, অনেকে বুঝতেছে না। হিসাবটা হচ্ছে মিলিমোলে অথবা মিলিগ্রামে। তা যদি মিলিমোল থাকে তাহলে মিলিমোল থেকে মিলিগ্রাম কনভার্ট করতে গেলে 18 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেল তো? মিলিমোল যা থাকবে তাকে 18 দিয়ে গুণ করলে মিলিগ্রাম হবে, আবার মিলিগ্রামকে 18 দিয়ে ভাগ করলে মিলিমোল হয়ে যাবে। ক্লিয়ার হলো কিনা? তাহলে দেখবেন এক এক ল্যাবের রিপোর্টে কার কেউ মিলিমোল লিখছে, কেউ মিলিগ্রামে লিখছে। মনে থাকবে তো? সবার মনে থাকবে? আরেকবার বলেন। এই যে ইউনিটটা 3.5 to 5.5, এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। এর মধ্যে থাকলে কি বলি আমরা? তাহলে এর নিচে গেলে কি হবে? এর নিচে গেলে হবে হাইপোগ্লাইসেমিয়া। কি নাম? হাইপোগ্লাইসেমিয়া। মনে থাকবে তো? তাই তো? কিন্তু হাইপারগ্লাইসেমিয়ার ডেফিনেশন আমরা এখনো বলিনি। এই এর উপরে গেলে কিন্তু হাইপারগ্লাইসেমিয়া বলি না আমরা, ঠিক আছে? কিন্তু এইটা নর্মাল, এইটা নর্মাল। হাইপোগ্লাইসেমিয়া আমরা আর বলবো এখন, এটা আসতেছি কখন আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি, ঠিক আছে? তাহলে এর নিচে গেলে কি? হাইপোগ্লাইসেমিয়া। তাহলে এইটাকে আমরা হিসাব করি কি? মিলিমোল পার লিটার, মিলি এম মোল পার লিটার বা মিলিমোল পার লিটার, মনে থাকবে তো? এটাকে আমরা কনভার্ট করবো কি? মিলিগ্রামে। তাহলে 18 দিয়ে গুণ করলে কনভার্ট হয়ে যাবে, অথবা মিলিগ্রামে যদি থাকে তাহলে সেটাকে আমি 18 দিয়ে ভাগ করলে মিলিমোল পেয়ে যাব। অঙ্ক বোঝেন তো সবাই নাকি? এটুকু অঙ্ক তো সাধারণ অঙ্ক বোঝা যায়, না বুঝলে বলে খুব সোজা দিন, খুব সিম্পল, একেবারে ইজি। এটুকু হয়েছে না? মিলিমোল মিলিগ্রাম, মিলিমোল থেকে মিলিগ্রামে যেতে গেলে 18 দিয়ে গুণ দিতে হবে, হয়েছে? আচ্ছা, এখন আমরা শিখবো যে কখন আমরা ডায়াবেটিস ডায়াগনোসিস করব। ডায়াগনোসিস করব কখন? লিখে রাখেন টিপিক্যাল সিমটম অ্যান্ড টিপিক্যাল সাইন সিমটম, সাইন অ্যান্ড সিমটম, এগুলো পরে শিখবো আমরা একটু। হ্যাঁ, টিপিক্যাল সাইন সিমটম থাকবে, বোঝা গেল? মানে যুক্তিযুক্ত লক্ষণ থাকবে, লক্ষণ থাকবে, সাথে এনি অফ দেম, এনি অফ দেম, মানে নিচে যা যা সত্য দেবো তার যে কোনো একটা থাকলে হবে। নিচে যে কোনো একটা ক্লিনিক্যাল সাইন সিমটম থাকবে, মানে লক্ষণ থাকবে, সিমটম থাকবে, সাইন থাকবে, সাথে যে কোনো একটা থাকলে আমরা তাকে ডায়াগনোসিস বলবো যে তার ডায়াবেটিস আছে। কি কি থাকবে? প্রথম আসি যদি ফাস্টিং ব্লাড সুগার। আচ্ছা, আমরা আর একটু শিখে নেই, এইটুকু শেখার আগে আর একটু শিখে নিই ব্লাড সুগার কিভাবে মাপা যায়। ব্লাড সুগার কিভাবে মাপা যায়? একটা ফাস্টিং মাপা যায়, একটা র্যান্ডম মাপা যায়, একটা পোস্ট প্যারেন্ডিয়াল মাপা যায়। পোস্ট প্যারেন্ডিয়াল সংক্ষেপে আমরা বলি এফবিএস, একটা বলি আরবিএস, আরটা হচ্ছে পিপিবিএস। মনে থাকে তো সবার? পোস্ট প্যারেন্ডিয়ালটার কথা নিয়ম হচ্ছে 2 hours আফটার ব্রেকফাস্ট, 2 hours আফটার ব্রেকফাস্ট, মনে থাকবে তো? ব্রেকফাস্ট, সেটা না হচ্ছে পোস্ট প্যারেন্ডিয়াল। তাহলে প্রথম হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার, র্যান্ডম ব্লাড সুগার, পিপিবিএস বা পোস্ট প্যারেন্ডিয়াল ব্লাড সুগার। সেটাকে বলি আমরা কি? সকালে নাস্তার 2 ঘন্টার পরে, পরে না 2 ঘন্টা পরে, আফটার 2 hours। হ্যাঁ, মনে থাকবে তো? নাস্তার 2 ঘন্টা। এই সব যত পয়েন্ট বলছি সব কিন্তু কাজে লাগবে, একটা ফেলে দেওয়ার মতো পয়েন্ট নেই। যত পয়েন্ট বলছি সব কাজে লাগবে, কোনোটাই ফেলে দেওয়ার মতো নেই। র্যান্ডম পোস্ট প্যারেন্ডিয়াল, দ্রুত লিখতে হবে, পিওএসটি, পিওএসটি রে বাবা, পিওএসটি। এ তো লোক এই লেখা না বললে আর বুঝবে করতে গিয়ে। পোস্ট প্যারেন্ডিয়াল ব্লাড সুগার, প্যারেন্ডিয়াল, PARENDIAL, পোস্ট প্যারেন্ডিয়াল,
পোস্ট প্যারেন্ডিয়াল ব্লাড সুগার। ঠিক আছে, এই তিনটে লিখছেন সবাই, ফাস্টিং ব্লাড সুগার, র্যান্ডম ব্লাড সুগার, পোস্ট প্যারেন্ডিয়াল ব্লাড সুগার, সংক্ষেপে বলি আমরা পিপিবিএস। কি নাম বলি আমরা? পিপিএস, এস না সি না, এস, পিপিবিএস, পোস্ট প্যারেন্ডিয়াল ব্লাড সুগার। হয়েছে? হয়নি? ফাস্টিং, র্যান্ডম, পোস্ট প্যারেন্ডিয়াল এবং 2 hours আফটার ব্রেকফাস্ট। র্যান্ডম ব্লাড সুগার আরবিএস, তারপর পোস্ট প্যারেন্ডিয়াল পিপিবিএস, সেটাকে বলে আমরা 2 hours আফটার ব্রেকফাস্ট। এটার আরেকটা নাম হচ্ছে খাওয়া 2 ঘন্টা। পিপিবিএস কিভাবে মাপি আমরা? খাওয়া 2 ঘন্টা পরে। কখন খাওয়ার? সকালে নাস্তার 2 ঘন্টা পরে। এতগুলো খাওয়ার 2 ঘন্টা পরে না, এটা লিখছি 2 hours আফটার ব্রেকফাস্ট। ঠিক আছে, তাহলে ফাস্টিং কখন বলবো আমরা? তাহলে দুপুরবেলা না খেয়ে মাপলে ফাস্টিং হবে? ওভারনাইট ফাস্টিং বলি আমরা। কি বলি? ওভারনাইট ফাস্টিং, অ্যাটলিস্ট 12 ঘন্টা। কত সময়? ওভারনাইট ফাস্টিং লিখে, ওভারনাইট ফাস্টিং। ওভারনাইট মানে সারা রাত, মানে সকাল এসে রাত্রিবেলা খাবে 8টার সময় বা 10টার সময় খাবে, সারা রাত কিছু খাবে না, সকালে এসে সেটাকে বলি আমরা ফাস্টিং। তাহলে 12 ঘন্টা হয় না? রাত্রে 12টা খালি সকাল 8টা যদি মাপি আমরা, রাত 8টায় খেলে সকাল 8টায় মাপবো, তাহলে 12 ঘন্টা ফাস্টিং হলো না? মনে থাকবে তো? কিন্তু সকালে খেলে ওইখানে সন্ধ্যেবেলা 12 ঘন্টা পরে, সেটা কিন্তু ফাস্টিং না। মনে থাকবে তো? এই যে রুগীরা এসে না বুঝি বলে আমি তো খালি পেটে আছি, এখন খালি পেটে থাকলেই ফাস্টিং না। ক্লিয়ার হলো তিনটা? ফাস্টিং ব্লাড সুগার এফবিএস, র্যান্ডম ব্লাড সুগার আরবিএস, পোস্ট প্যারেন্ডিয়াল ব্লাড সুগার পিপিবিএস। পিপিবিএস মানে পোস্টিং কোনটা? 2 hours আফটার ব্রেকফাস্ট। মনে থাকবে তো? আর ফাস্টিং ব্লাড সুগার হচ্ছে ওভারনাইট ফাস্টিং, সারা রাত কিছু খাইনি, মানে হচ্ছে সন্ধ্যায় খাওয়ার পরে আর খাইনি, সারা রাত কিছু খাওয়ানি বলে বুঝে যাবে যে রাত্রি না কি থাকে, এরকম না। কিন্তু সন্ধ্যার খাবারটা সে খাবে, 8টায় খায় 9টা খায়, তারপর আর কিছু খাবে না, সেটার নাম হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার। বোঝা গেছে আমার কথা? যত কথা বলছি সবগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, র্যান্ডম যে কোনো সময়, র্যান্ডম যে কোনো সময়, অ্যাট এনি টাইম, ওটার কোনো খাওয়ার সাথে কোনো সম্বন্ধ নেই, সেটার নাম হচ্ছে র্যান্ডম। র্যান্ডম মানে হচ্ছে যে কোনো সময়। ক্লিয়ার সবাই? তাহলে ফাস্টিং ব্লাড সুগার এফবিএস, ফাস্টিং ব্লাড সুগার মোর দ্যান অর ইকুয়াল টু 7 মিলিমোল পার লিটার যদি হয়, তাহলে একটা ক্রাইটেরিয়া কত? মোর দ্যান 7 মিলিমোল পার লিটার। মিলিমোল পার ডিএল হবে, লিটার না, ডিএল। হয়েছে? এরপর একটা হয়েছে না? 2 নম্বর, যদি পিপিবিএস হয় মোর দ্যান অর ইকুয়াল টু 11.1 মিলিমোল পার লিটার পার ডিএল। হয়েছে? বলতে হয়েছে সবাই? 11.1, 7 পয়েন্ট কেন? 3 নম্বর, র্যান্ডম ব্লাড সুগার হয়, সেটাও একই, র্যান্ডম হলেও সেটাও একই। 4 নম্বর, এটা লিখলে দেখতে পাবে, দেখা যাবে পিছনে, হিমোগ্লোবিন A1C কত? মোর দ্যান 6.5, মোর দ্যান 6.5। HbA1c হয়েছে? বুঝলি? কারেন্ট কি 6.5 কিনা? তাই, হ্যাঁ 6.5 করে অবশ্যই। বলছি, সেটা সময় দাও আমাকে। এ পর্যন্ত হয়েছে সবার? এটা হচ্ছে ডায়াগনোসিস অফ ডায়াবেটিস। রিপোর্টে অনেক সময় র্যান্ডম ব্লাড সুগার 7.8, 8 থাকলে সবাই ডায়াবেটিস বলে দেয়। নেভার ডু দ্যাট, তারা ডায়াবেটিস না, আমরা বলবো তা সেটা। আচ্ছা, এই ছাড়া আর একটা সত্য আছে আমাদের, সেইটা, এটা তো সবাই ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে সবার? ফাস্টিং ব্লাড সুগার যদি 7-এর বেশি হয়,
পিপিএ যদি 11 বেশি হয়, আরবিএ যদি 11 বেশি হয়, হিমোগ্লোবিন A1C যদি 6.5 এর বেশি হয়, যে কোনো একটা টিপিক্যাল সাইন সিনড্রোম লক্ষণ আছে সাথে যে কোনো একটা, এনি অফ দেম, সবগুলো থাকতে হবে না কিন্তু, এনি অফ দেম, মনে থাকবে? এ বন্ধু ক্লিয়ার সবার? এই জন্য এগুলো না বুঝে অনেকে 8 থাকলে 8 পিলি ডায়াবেটিস ডায়াগনোস করে দেয়, তাই না? 8টা শব্দ আছে আমাদের, আইজিটি, 8 আছে, আর শব্দ আছে কি আইজিটি, মনে থাকবে? আইজিটি মানে কি ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স আর ইম্পেয়ার্ড ফাস্টিং টলারেন্স, বা আইএফজি অনেক সময় বলে, ফাস্টিং গ্লুকোজ যেটা বলি। এইটা কত আর এইটা কত? ওই যে আমরা 7 লিখছি না, আর 5.5 লিখছি না, এই এখন নতুন আসছে 5.6, আপনার নতুন দরকার নেই, আগে যা ছিল সেটা পড়েন। 6.127, ওই সরি 6.9, বোঝা গেল কিনা আমার কথা? এই ভুল ভুল ভুল, এইটা নিচে হবে, ফাস্টিং যেহেতু 6.1 to 6.9, এটা হচ্ছে ফাস্টিং। ক্লিয়ার হলো? তার মানে এটা হচ্ছে ইম্পেয়ার্ড ফাস্ট, এখনো ডায়াবেটিস এখনো ডায়াগনোসিস হয়নি, এরা যে কোনো সময় কনভার্ট টু ডায়াবেটিস হতে যেতে পারে। আর এখানে কত? এখানে কত? 7.8 to 11, এই রেঞ্জ কথা বলতেছিল। তাহলে ওই রেঞ্জ কি ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, নট ডায়াবেটিস। তার মানে এরা কোনো সময় ডায়াবেটিসে কনভার্ট হতে পারে। ক্লিয়ার তো? আমার কথা বুঝছে সবাই? হ্যাঁ, বর্ডার লেভেল সুইচই করছে, তার মানে এরা একটা গ্রুপ আছে। তাহলে আমরা এই জন্যই বললাম যে 5.5 পর্যন্ত হচ্ছে নর্মাল, কিন্তু তারপরে মাঝখানে যে গ্রুপটা, এরা ডায়াবেটিস, প্রি ডায়াবেটিস বলা হয়, এদেরকে নাম হচ্ছে কি প্রি ডায়াবেটিস। হ্যাঁ, এরা যে কোনো সময় ডায়াবেটিসে কনভার্ট হয়ে যেতে পারে, কিন্তু এদের জন্য চিকিৎসা দরকার নেই। এদের কি হতে পারে, কোনো ওষুধ দরকার নেই এর জন্য, এদের ডায়েট কন্ট্রোল করলে এনাফ। ক্লিয়ার তো সবাই? তাহলে র্যান্ডম ব্লাড সুগার আপনি 7.8 পাইলেন, ঠিক আছে, সেই সময় নিয়ম এই দুটো যদি কখনো পাই আমরা, তাহলে পাঠাবো কি পিপিবিএস করার জন্য, 2 পিপিবিএস করার জন্য অ্যাডভাইস করব। এরকম যদি কখনো পাই আমরা র্যান্ডম ব্লাড সুগারে, আমার কথা শিওর তো? মনে র্যান্ডম ব্লাড সুগার আরবিএস করলাম, করে মনে হলো 9 পাইলাম, তাহলে তো ডায়াবেটিস বলবো কিনা বলতে পারছি, বুঝতে পারছি না, কিন্তু র্যান্ডম তো আমি বলেই দিচ্ছি 11.1 এর বেশি না হলে, কিন্তু আপনার সন্দেহ রাখতেছে ডায়াবেটিস আছে কিনা, গো টু পিপিবিএস। পিপিবিএস করে যদি 11 বেশি হয়, আপনি ঘোষণা দিতেন সেটা ডায়াবেটিস আছে। হ্যাঁ, না ডায়াবেটিস না, এই তো বলে দিলাম সেটা 11.1 মানে 200 মিলিমোল, ওই 200 মিলিগ্রাম। শিওর তো সবাই? তাহলে ডায়াবেটিস ডায়াগনোস করতে গেলে আমাকে ওই 4টে শর্ত দিচ্ছি, 4টে শর্ত যে কোনো একটা থাকলে সেটা কি কি বলবো আমরা, ডায়াবেটিস বলবো। এখনো কনফিউশন আছে মনে হয় নাকি? কনফিউশন থাকলে বলেন। অনেক ইনফরমেশন বলে ফেলছি আমরা, কিন্তু মনে রাখতে হবে এগুলো। আইজিটি হচ্ছে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স আর ইম্পেয়ার্ড ফাস্টিং টলারেন্স, আইএফটি বা আইজি বা ফাস্টিং গ্লুকোজ যেটা বলেন, আইজিটি আর আইএফটি হয়েছে। তার মানে ওই দুটো গ্রুপরা ভার্নালেবল গ্রুপ, ওই দুটো গ্রুপরা কারা ভার্নালেবল গ্রুপ, সুতরাং ওদেরকে যদি ডায়েট কন্ট্রোল করা যায় ওরা এমনি ইজিলি ভালো থাকবে, ওদের জন্য চিকিৎসার দরকার নাই। হ্যাঁ, হ্যাঁ এইটার মানে কি? এটার মানে কি? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো আমরা ওই 6.9 পর্যন্ত গেছি, তাই না? ফার্স্টিং আমরা 6.9 গেছি না, তার মানে কি বোঝায়? হ্যাঁ, 7 অথবা 7-এর বেশি, 7 হলেও ডায়াবেটিস, আমরা 6.9 পর্যন্ত গেছি তো। ওই ফার্স্টিং এদের অঙ্কের জ্ঞান খুব কম রে বাবা। আইএফটি এখানে লিখলাম না আমরা 6.1 to 6.9, 6.9 তার মানে কি?
6.9 পর্যন্ত আমরা ফাস্টিং বলছি, ফাস্টিং ইম্পেয়ার্ড বলছি। তাহলে এই 6.9 আর 7 মাঝখানে গ্যাপ কত? 0.1, তাই না? তার মানে 7 হলে অথবা 7-এর বেশি যাই হোক না কেন সেটা ডায়াবেটিস ডায়াগনোস করতে হবে। এটা একবার মোর দ্যান ইকুয়াল টু 7 অর মোর দ্যান 7 হলেও ডায়াবেটিস বলবো। এইটা মানে কি 7-এর বেশি? আমি যদি এটা লিখতে কি বোঝাতো? 7 হলে কিন্তু ডায়াবেটিস হতো না তার। এই জন্য 7-এ ডায়াবেটিস বোঝাতে গিয়ে আমি এটা দিছি। বুঝতে পারছেন এবার ক্লিয়ার? যে এটা দিছি কেন? 7 হলেও ডায়াবেটিস। আর আমি যদি এটা না দিতাম তাহলে বোঝা যেত 7-এর বেশি হতে হবে। 7-এর বেশি কত হবে তাতে বলা নেই, কিন্তু এই যখন এই সমান দিচ্ছি তখন বোঝা গেল যে 7 হলেও হবে, 7-এর বেশি হলেও হবে। হ্যাঁ, সেটাই তো বললাম যে 7 অথবা 7-এর বেশি যাই হোক না কেন, হ্যাঁ 7 হলেই ডায়াবেটিস, ওপর হলে তো আর প্রশ্নই নেই। তাহলে এবার ডায়াবেটিসের টিপিক্যাল টাইপস বলা হয়নি না, টাইপস অফ ডায়াবেটিস, তাই তো? টাইপস অফ ডিএম, সংক্ষেপে আমরা ডায়াবেটিসের ডিএম লিখি। টাইপস অফ ডিএম হাত চালাতে শিখতে হবে। এখনকার পড়াশুনো এসএসসি লেভেলে পড়াশুনো খুব নিম্নমানের হয়ে গেছে। এখন কি শেখায়? ইংলিশও শেখায়। এক ছেলে মেয়ে বাংলা বানান দিতে গেলে বাংলা বানান দিতে বাংলা বানান তো পারেই না, ইংলিশ বানানো পারে না। অটো তো সে 2 দিন হলো, অটোর আগে একটা বাংলায় একটা সংযুক্ত বানান দেন, দেখবেন সব চিৎপটাং হয়ে যাবে। হ্যাঁ, ডিএম ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস সংক্ষেপে নাম হচ্ছে ডিএম। ঠিক আছে, আপনাদের জন্য সহজ টাইপ ক্লাসিফিকেশন দিই। একটা হচ্ছে টাইপ 1 ডিএম, এটা হচ্ছে টাইপ 2 ডিএম, 3 হচ্ছে কি বলি আমরা আদার টাইপ। 8 লেখেন জেস্টেশনাল ডায়াবেটিস, আর 4 হচ্ছে আদার যা যা আছে ওগুলো আপনাদের লাগবে না। জেস্টেশনাল, দ্রুত হাত চালাতে হবে, কানে শুনতে হবে, হাতে লিখতে হবে। হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, জেস্টেশনাল ডায়াবেটিস, আর হচ্ছে আদার্স টাইপ। ঠিক আছে, টাইপ 1টা আমরা সাধারণত বলছিলাম, এটা আগে বলতো যে এটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। বোঝা গেল? মানে এটা ওই যে অ্যাবসোলিউট ডেফিসিয়েন্সি বললাম না, ওই টাইপ 1টা হচ্ছে অ্যাবসোলিউট ডেফিসিয়েন্সি, তৈরিই হয় না। এখন সেটা বলছে অটো ইমিউন কজ আছে, বিভিন্ন অনেক রিসার্চ আছে এগুলো নিয়ে। আর টাইপ 2 হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট, মানে ইনসুলিন আছে কিন্তু কাজ করে না, মানে রিলেটিভ ডেফিসিয়েন্সি, যেটা প্রথমেই বললাম আমরা। তাহলে 1 হচ্ছে অ্যাবসোলিউট ডেফিসিয়েন্সি, 2 হচ্ছে রিলেটিভ ডেফিসিয়েন্সি। আর জেস্টেশনাল ডায়াবেটিস একটা নতুন ভ্যারাইটি, এটা লাগবে, এটা একদিন পড়াবো, দেখি সময় পেলে, এটা লাগবে। যে প্রেগনেন্ট মহিলারা, নন প্রেগনেন্ট অবস্থায় তার কোনো ডায়াবেটিস নেই, কিন্তু প্রেগনেন্সি হলে তার ডায়াবেটিস বাড়ছে, সেটার নাম হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস। এটা মজার কথা না? নর্মালি তার ডায়াবেটিস নেই, কিন্তু যেই প্রেগনেন্ট পেটে বাচ্চা আসে 20 সপ্তাহ পরে তার ডায়াবেটিস ধরা পড়ছে, সেটার নাম হচ্ছে কি জেস্টেশনাল ডায়াবেটিস। মনে থাকবে তো? এবং সেটা ডায়াগনোস করতে হবে 20 সপ্তাহ পরে গিয়ে, 20 উইক্সের পরে গিয়ে। ঠিক আছে, আর আদার্সের টাইপ দরকার নেই আপনাদের। আজকে তাহলে সবাই বেড়াতে গেছে, হ্যাঁ, ডায়াবেটিসের ক্লাসে আসতো না, তার কি করা। আচ্ছা, যাই হোক, এখন আমরা আসি কি করবো এখন, টিপিক্যাল ক্লিনিক্যাল ফিচার বলেন দেখি, 2-4টি করে বলেন যাতে পড়ানো হয়ে গেছে। লক্ষণ, এটা বিএম না ডিএম? হ্যাঁ, এরকম দেখে শুনেও যদি বিএম লেখো, তারপরে বাড়ি গিয়ে বলবে না এ বিএম এর মানে কি? বিএম বলতে হয় বিশ্বজিৎ মন্ডল, তাই না? তাহলে এই বিএম এর মানে আর খুঁজে পাবে না। আমরা লিখে দিচ্ছি ডায়াবেটিস মানে হচ্ছে ডিএম, ওরা লিখতেছে বিএম, তো এরকম লিখতে হবে না।
শেষে ওই রুগী আসলে রুগীর কি তা আমি কি জানি, তোমরা দিছো যে ভাষা কথাটা তাই, তোমরা যেমন দিছো আমি তেমনি রাখছি। তোমরা যেমনটা দিছো দেখো আছেন না মনে হয় আছে, যেমনটা দিছো তেমনটা নিছি, ঠিক আছে। তাহলে কি জানে বলতেছিলাম, লক্ষণের আগে একটা কি যেন বলবো ভাবতেছিলাম, ওই বিএম লেখার ইতিহাস হচ্ছে রোগী যখন প্রেসক্রিপশন করতে গিয়ে লিখবেন ট্যাবলেট মমতাজ, রোগীর নাম না লিখে প্রেসক্রিপশনে ওষুধের নাম না লিখে দেখা ট্যাবলেট মমতাজ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা তাহলে ক্লিনিক্যাল ফিচার কি হবে? আচ্ছা প্রথম কথা হচ্ছে কোনো সিমটম নেই, পেশেন্টের লং টার্ম অ্যাসিমটোমেটিক থাকে ডায়াবেটিক পেশেন্টের, বোঝা গেল তো? তাহলে প্রথম লেখেন যে দীর্ঘদিন লক্ষণ ছাড়া থাকতে পারে, দীর্ঘদিন লক্ষণ ছাড়াই থাকতে পারে। আজকে ডায়াবেটিস ডেভেলপ করলে ওরা রোগী কি সঙ্গে সঙ্গে বোঝে? রোগীরা এখানে এসে বলে জানেন ডাক্তার সাহেব আমার কোনো ডায়াবেটিস নেই, কেন? আমার তো কোনো অসুবিধাই নেই, আমি কোনো বুঝি না। দেখা গেল ব্লাড সুগার করে দেখা গেল তার বেশি, তাহলে রোগীরা এসে কি বলবে? জিজ্ঞাসা করলে ডায়াবেটিস আছে, না না ডায়াবেটিস নেই আমার, আর অন্য কোন রোগ থাকতে পারে, ডায়াবেটিস নেই। তাহলে লং টাইম কি হবে? অ্যাসিমটোমেটিক থাকতে পারে, কোনো লক্ষণ ছাড়াই থাকতে পারে। 2 নম্বর কি বলবো আমরা? ইনসিডেন্টাল ডায়াগনোসিস। কি না? ইনসিডেন্টাল ডায়াগনোসিস শব্দ শুনছেন কোনোদিন? ইনসিডেন্টাল ডায়াগনোসিস, ইনসিডেন্টাল ডায়াগনোসিস, ইনসিডেন্টাল ডায়াগনোসিস। ইনসিডেন্ট মানে কি? ঘটনাক্রমে ডায়াগনোসিস হওয়া, ঘটনাক্রমে। তার মানে কি বলছি আমি? ঘটনাক্রমে মানে কি? আপনার কাছে আসে জ্বর নিয়ে, আছে না? রোগী নিয়ে আসে কি? জ্বর নিয়ে। আর জিজ্ঞাসা করেন ডায়াবেটিস আছে কিনা, সে বলবে নাই। আপনি ব্লাড সুগার করতে দিয়ে দেখলেন ব্লাড সুগার বেশি, বোঝা গেল? এটার নাম কি? মানে ঘটনাক্রমে, মানে তুমি রুগীও জানতো না, ডাক্তারও জানে না, ডাক্তারও বুঝতেছে না, কিন্তু ল্যাবের রিপোর্ট আসে দেখা গেল ব্লাড সুগার বেশি। সেটার নাম কি? ইনসিডেন্টাল ডায়াগনোসিস। মনে রাখবে তো? বাই রেগুলার ইনভেস্টিগেশন, রেগুলার বা রুটিন ইনভেস্টিগেশন, রুটিন লেখেন সব শুনতে ভালো, বাই রুটিন ইনভেস্টিগেশন। ওই যে আমরা বলি না কিছু রুটিন ইনভেস্টিগেশন আছে, বোঝা গেল? এটার নাম হচ্ছে রেগুলার এই ইনসিডেন্টাল ডায়াগনোসিস বাই রুটিন ইনভেস্টিগেশন। যে অন্য কোনো রোগের জন্য চিকিৎসা নিতে আসছে, কিন্তু আমি রুটিন ইনভেস্টিগেশন করাতে গিয়ে দেখি তার ব্লাড সুগার ধরা পড়লো, সেটার নাম হচ্ছে ইনসিডেন্টাল ডায়াগনোসিস। বোঝা যাচ্ছে আমার কথা? তাহলে প্রথম বললাম অ্যাসিমটোমেটিক, কোনো লক্ষণ নেই, লক্ষণ ছাড়া অনেক দিন আছে। 2 নম্বর ইনসিডেন্টাল ডায়াগনোসিস বাই রুটিন ইনভেস্টিগেশন, বাই রুটিন ইনভেস্টিগেশন। আমি রুটিন পরীক্ষা নিরীক্ষা করতে দিচ্ছি, সেখান থেকে ডায়াগনোসিস ধরা পড়ছে। অথবা কাটতে দেখা অপারেশন করতে যাবে, একটা ফোড়া কাটবে না, একটা অ্যাবসেস ড্রেন করতে হবে, এই যাও যে একটা ডায়াবেটিস করে নিয়ে আসতো, এগালটা ডায়াবেটিস বেশি, ঠিক আছে? এগুলো কিন্তু লক্ষণ নেই, কিন্তু আমি রুটিন টেস্ট করতে গিয়ে ধরা পড়লো, সেটার নাম হচ্ছে। এইবার আসি টিপিক্যাল সিমটম। এইবার কি? টিপিক্যাল সিমটম। তাহলে 3 নম্বর আছে টিপিক্যাল সিমটম। তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে ডায়াবেটিস রোগীর লক্ষণ বর্ণনা করো দেখি, তাই লক্ষণ বর্ণনা করতে গেলে তখন এই কথাগুলো বলতে হবে। ঠিক আছে? ডায়াবেটিস রোগীর টিপিক্যাল লক্ষণ বর্ণনা করতে গেলে এরকম কথাবার্তা বলতে হবে, যে তার দীর্ঘদিন ধরে লক্ষণ না থাকতে পারে, তারপর ইনসিডেন্টাল ডায়াগনোসিস হতে পারে। 3 নম্বর হচ্ছে টিপিক্যাল সিমটম নিয়ে আসতে পারে। কিছু কিছু কেন অল্প রুগী নিয়ে আসে এরকম সিমটম। কি বললাম? অল্প কিছু রুগীরা সিমটম নিয়ে আসে। কি নিয়ে আসে? আমরা বলি 3P। 3 কি বলেন? কি কি তাদের পড়ানো হয়ে গেছে? 3P মনে নেই, সে 3D আর 3P, তাই তো?
তাহলে কি একটা কি ওই যে বলতেছে ওরা পলিইউরিয়া, তাই না? পলিইউরিয়া, পলিফেজিয়া, আরটা পলিডিপসিয়া, এই তিনটের নাম হচ্ছে 3P। পলিফেজিয়া, PHAGIA, পলিফেজিয়া, পলিইউরিয়া, পলিডিফেজিয়া, পলিডিপসিয়া, এটা হচ্ছে টিপিক্যাল সিম্পটম বলি আমরা ডায়াবেটিসের। ঠিক আছে, পলিইউরিয়া, পলিফেজিয়া এবং পলিডিপসিয়া। তাহলে পলিইউরিয়া মানে কি? ঘন ঘন প্রস্রাব হয়। পলিফেজিয়া মানে না, উল্টে গেল যে। পলিফেজিয়া, ফেজিয়া মানে খাওয়া, ক্ষুধা বেশি বেশি করে, বেশি ক্ষুধা লাগে। আর পলিডিপসিয়া হলে বেশি বেশি পানি পিপাসা লাগে। যারা না শুনেছিলেন বাংলা লিখে রাখে পাশে, পলিইউরিয়া মানে ঘন ঘন প্রস্রাব হওয়া, পলিফেজিয়া মানে বেশি বেশি ক্ষুধা লাগা বা বেশি বেশি খাওয়া, আর পলিডিপসিয়া মানে হচ্ছে বেশি বেশি পানি পিপাসা লাগা। এই তিনটা হচ্ছে। কি ভালো লাগতেছে নাকি কষ্ট লাগতেছে? হ্যাঁ, ডায়াবেটিসের ক্লাস, ডায়াবেটিস তো মজার টপিক, আমার লাগতে মজা লাগে, কিন্তু কথা তো বুঝতে মনে হচ্ছে যে আপনাদের ভালো লাগতেছে না এরকম। তাহলে 3P দিয়ে আমরা বুঝলাম পলিইউরিয়া, পলিফেজিয়া, পলিডিপসিয়া। ঠিক আছে, আচ্ছা আর কি কমপ্লেন নিয়ে আসতে পারে বলেন তো? হাইপারটেনশন, হাইপারটেনশন এখন না, আর একটা কমপ্লেন নিয়ে আসছে পুরো প্রায় ওয়েট লস। হ্যাঁ, কাঁপলো যখন ব্লাড সুগার। হ্যাঁ, আসবো। তাহলে ওয়েট লস নিয়ে আসে। যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস আছে তাদের দেখবেন ওয়েট লস। টাইপ 1 ডায়াবেটিস রুগী দেখছেন আপনার কেউ এখনো? টাইপ 1 ডায়াবেটিসের রুগী দেখছেন কেউ? কেউ দেখেননি? আপনারা যা দেখছেন সব টাইপ 2 দেখেছেন, টাইপ 1 দেখেননি কেউ। টাইপ 2 একেবারে লিকলিকে, একেবারে পাতলা, গায়ে শিরাগুলো সব দেখা যায় সুন্দর করে, একেবারে পাতলা লিকলিকে, সাবকিউটেনিয়াস কোনো ফ্যাটই নেই, তা একেবারে পাতলা টাইপ 1 ডায়াবেটিস যারা, বুঝলেন? তাহলে আনকন্ট্রোল ডায়াবেটিস যারা থাকবে দেখবেন ধাম ধাম করে ওজন কমছে। রুগী এসে যদি কখনো বলে যে ওয়েট লস হচ্ছে, কি বললাম আমরা? ওয়েট লস, সিভিয়ার ওয়েট লসের কারণ 3-4টে কারণ জানতে হবে। সিভিয়ার ওয়েট লস মানে 3-4টে কারণ। একটা হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস, কি নাম? আনকন্ট্রোল ডিএম, তাই তো? টিবি নাম শুনছেন? টিবি, থাইরোটক্সিকোসিস, তারপরে ক্যান্সার, এইচআইভি ইনফেকশন। ঠিক আছে, আর শেষে ম্যালনিউট্রিশন। এটা জাস্ট আপনারা একটু জেনে রাখেন। যদি কোনো রুগী এরকম বলে যে 1 মাসে কয় কেজি ওজন বেশি কমলি বলি আমরা ওয়েট লস, পড়ার মধ্যে কত পড়া না, একটুখানি বললি আবার তার মধ্যে ব্রাঞ্চ বেড়ে হাত বের করে। ওয়েট লস 3 মাসে, যদি 3 মাসে কত কেজি? টোটাল বডি ওয়েটের 5% যদি কমে যায়, হ্যাঁ, বা আমরা বলি 6 মাসে 3 কেজির বেশি ওজন কমে, হ্যাঁ 6 মাসে 3 কেজির বেশি ওজন কমে গেল। আনইনটেনশনাল ওয়েট লস 3 কেজি or 5% অফ টোটাল বডি ওয়েট উইদিন 6 মান্থ, সেটাকে বলা হয় ওয়েট লস।
রুগী এসে বললো আমার ওজন কমেছে, কতটুকু ওজন কমলে বুঝবো যে ওজন কমছে? ক্যান্সারের নিচে হচ্ছে HIV ইনফেকশন, এইডস এর নাম শুনছেন না? আর শেষ হচ্ছে ম্যাল নিউট্রিশন। তাহলে এই কথা আগে চিন্তা করতে হবে। কেউ যদি আসি বলে তার ওজন কমে গেছে 10 কেজি 15 কেজি 6 মাসের মধ্যে, তাহলে আগে এই কথা চিন্তা করতে হবে, তার ডায়াবেটিস আছে কিনা, থাইরয়েডক্সিকোসিস আছে কিনা, ক্যান্সার আছে কিনা, HIV ইনফেকশন আছে কিনা, ম্যাল নিউট্রিশন আছে কিনা। 6 মাসে 3 কেজি অথবা টোটাল বডি ওয়েটের 5 কেজি, 5%। মনে থাকবে? এবং সেটা আনইনটেনশনাল হতে হবে। অনেকে আছে না, না খেয়ে ওজন কমায়, ওই ওজন কমালে কিন্তু হবে না, বুঝলি? ম্যাল নিউট্রিশন, অপুষ্টি আছে না, অনেক বাচ্চারা না খেতে পেয়ে ওজন কমে না, অপুষ্টিজনিত। ম্যাল নিউট্রিশন কাদের হবে? যাদের ডায়রিয়া হয়, ক্রনিক ডায়রিয়া, খেলে তার শরীর থাকে না, সব বেরিয়ে যায়, আছে না এরকম রুগী? তাদের হচ্ছে ম্যাল নিউট্রিশন, তাই তো? তাহলে কোনো একটা রুগী যদি এরকম এসে বলে আমার ওজন কমে গেছে, সেটা আনইনটেনশনাল হতে হবে। ওই মেয়েরা আছে না ডায়েট কন্ট্রোল করার জন্য খায় না, এরকম হলেই কিন্তু হবে না, তাহলে তার ওয়েট লস বলা যাবে না। কিন্তু ওটা তো ইন্টেনশনাল। থাইরয়েডক্সিকোসিস পরে পড়ে নেবেন, আপনার বলবে, আচ্ছা একটু ক্লাস আছে। কি বললাম বুঝে গেল? জিরো ফিগার রাখার জন্যে না খেলেন তাহলে ওজন কেউ কমবে, তার বলা যাবে না, আনইনটেনশনাল হতে হবে, আনইনটেনশনাল ওয়েট লস হতে হবে। সে নর্মাল খাওয়া দাওয়া করছে, তারপরে তার ওজন কমে গেছে, সেটাকে আমরা বলি ওয়েট লস। সবাই বলতেছে মনে মনে, শেষ হয় না কেন? ডাক্তারের কাছে যাওয়া লাগবে, তাই তো? আর কি হবে? ডায়াবেটিসের কি হবে? ডায়াবেটিসের রোগীদের কি হবে? আর আচ্ছা, ডায়াবেটিসের রোগী আর কি হবে? ইনফেকশন, কমন ইনফেকশন। ওই যে ইনফেকশন কথা বলছিল না, কাটলে ঘা ভালো হয় না, ইউটিআই নিয়ে আসে, গায়ে ফোড়া হয়েছে নিয়ে আসে, পা ইনফেকশন গ্যাংগ্রিন নিয়ে আসে। তার মানে এটা কি বলি আমরা? কমপ্লিকেশন। কি বলি আমরা? কমপ্লিকেশন নিয়ে আসবে, কমপ্লিকেশন নিয়ে আসবে, বুঝা গেল? ইনফেকশন নিয়ে আসবে, কিডনি ডিজিজ নিয়ে আসবে। কি নিয়ে আসবে? কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ, তাই না? হার্ট ডিজিজ, তারপরে স্ট্রোক, তাই তো? তারপরে গ্যাংগ্রিন, এইসব নিয়ে আসবে, নিউরোপ্যাথি, এইসব বিভিন্ন কমপ্লেন নিয়ে রোগীরা এসে হাজির হবে। নিউরোপ্যাথি, এইসব কমপ্লেন নিয়ে এসে, হ্যাঁ, ইনফেকশন পরে একটা কিডনি ডিজিজ, আমরা সিকেডি যেটা বলি আমরা, স্টোন না, সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ, হার্ট ডিজিজ মধ্যে মাইক্রোরাল ইনফেকশন, অ্যানজাইনা, এগুলো নিয়ে আসবে। তারপরে স্ট্রোক নিয়ে আসতে পারে, গ্যাংগ্রিন নিয়ে আসতে পারে, নিউরোপ্যাথি নিয়ে আসতে পারে। এইসব কমপ্লিকেশনগুলো নিয়ে এসে হাজির করবে। যতদিন যাবে চিকিৎসা হবে না, এইসব কমপ্লিকেশন নিয়ে আসবে। আমাদের দেশে কি ডায়াবেটিসের কিন্তু অর্ধেক চিকিৎসা হয়, প্রেশারের অর্ধেক চিকিৎসা হয়। কারণ আপনি ওষুধ লিখে দেবেন, একটু দাম বেশি হলে ওরা দোকানে গিয়ে আর কিনে খায় না, 5 দিন খেয়ে শেষ। অথবা সবচেয়ে কম দামে যেটা সেটা খায়। মেটফরমিনটা কম দাম না, সবাই মেটফরমিনটা কিনে খাওয়া, তো হাসপাতাল ফ্রি দেয়, ওই এনে খায়। আমরা ডায়াবেটিস ওষুধ খাচ্ছি, হ্যাঁ খাচ্ছি। ওষুধের দোকানে পয়সা বেশি খাওয়া হলে কি বলে ওরা? পয়সা জমি রেখে যাবে, হঠাৎ করে মরে গেছে, ও পয়সাগুলো কোন কাজে লাগবে? ভালো করে বুঝেন। কিন্তু যারা কৃপণতা করে ডায়াবেটিসের ওষুধ খায় না, প্রেশারের ওষুধ খায় না, কি করে? টাকা জমায়, তাই তো? তো দেখা গেল সে নিজেই তো ভোগ করতে পারলো না, তাহলে পয়সা জমি কি লাভ? বলো দেখি। আমার মাঝে মাঝে খুব হাস্যকর লাগে। এবং মহিলা হলে তার আরো বেশি কিপটে হয়, কারণ ছেলে মেয়ের টাকা খরচ করতে চায় না, স্বামীর টাকা খরচ করতে চায় না, তাই তো? তাতে লাভ কি? বা নিজের টাকা থাকলে নিজের টাকা খরচ করে না, লিখে দেবে। কার জন্য লিখে দেবে? নিজে যে কদিন থাকলাম বা বেশি থাকলাম, সে কদিন যদি ভালোভাবে চলতে না পারি। নিজেরটা হচ্ছে নিউরোপ্যাথি, নিউরোপ্যাথি। তাহলে এইসব সব ডিজিজ নিয়ে আসতে পারে। ভয় লাগতেছে নাকি নাম শুনে? নিউরোপ্যাথি। তাহলে কমপ্লিকেশন নিয়ে আসবে ইনফেকশন, কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ, স্ট্রোক, গ্যাংগ্রিন এবং নিউরোপ্যাথি নিয়ে আসবে। এইসব কমপ্লিকেশনগুলো আমাদের
এনি হাজির হবে। নিউরোপ্যাথি, এই যে হাত পা ঝিনঝিন করে, পায়ে বল পায় না, পা অবশ হয়ে যাওয়া, প্রায় কমপ্লেন করে ডায়াবেটিস রোগীদের। পানি হওয়াটা কম, রেয়ার হতে পারে। যদি হার্ট ডিজিজ হয়, কিডনি ডিজিজ হয়, তখন হবে পানি পানি হতে পারে। তাহলে ডায়াবেটিস রোগীদের, হ্যাঁ, গ্যাংগ্রিন, হাত পা পচে যায়, দেখেন না, পায়ের মাথা কালো হয়ে গেছে, পচে গেলে দুদিন পরে পা কেটে ফেলতে হচ্ছে, অ্যাম্পুটেশন করা লাগে, দেখছেন রোগীদের পাতে পানি পুজ বেরোচ্ছে, পা পরে কেটে ফেলতে হয়েছে, এরকম খুব কমন নিয়ে আসে। দেখা গেলো পায়ে একটা শামুক ফুটছিল, সেখান তার ভালো হচ্ছে না, সেখান থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠছে, পরে পাটা কেটে ফেলতে হচ্ছে। অথবা পায়ের মাথা দেখা গেলো আঙুলের মাথা কালো হয়ে গেছে, পুচিয়ে একবার কালো গন্ধ বেরোচ্ছে, এটার নাম হচ্ছে গ্যাংগ্রিন। বোঝা গেল আমার কথা? তাহলে এইসব লক্ষণগুলো নিয়ে আসবে, এইগুলোর নাম হচ্ছে লক্ষণ। তাহলে এগুলো সবই হচ্ছে ডায়াবেটিসের কমপ্লিকেশন। তারপর আরেকটা লেখা হয়নি, ক্যাটারাক্ট। ক্যাটারাক্ট নিয়ে আসবে, আর্লি ক্যাটারাক্ট। ক্যাটারাক্ট মানে কি? চোখে ছানি পড়া। নর্মালি মানুষের 50-60 বছরের ছানি পড়ে না, যাদের ডায়াবেটিস আছে তাদের 30-40 বছরের চোখে ছানি পড়ে গেছে, ক্যাটারাক্ট নিয়ে আসে। চোখে ছানি নিয়ে আসে, তাই তো? এইসব কমপ্লেন নিয়ে চলে আসবে যে অল্প বয়স ছানি পড়লো কেন রে বাবা, পরীক্ষা করে দেখা গেল তার ডায়াবেটিস আনকন্ট্রোল, আকাশ ছোঁয়া ডায়াবেটিস বসে আছে। ওই যে বললাম অ্যাসিম্পটোমেটিক থাকে, তারা চিকিৎসা করে না, ডাক্তারের কাছে যায় না, এটা স্বাভাবিক কথা। আমার যদি আমি কোনো লক্ষণ না থাকলে আমি ডাক্তারের কাছে যাবো? আমার কথা বোঝা গেল তো? কিন্তু যাওয়া উচিত কাদের কাছে যাওয়া উচিত? মানি আছে না, ফ্যামিলি হিস্ট্রি আছে, মোটা সোটা মানুষ, আমার মতো পেট মোটা, ঠিক আছে, তাদের হিস্ট্রিতে তাদের কি করতে হয়, তাদের এগুলো স্ক্রিনিং করা উচিত, 6 মাসে অন্তত একবার করে এগুলো পরীক্ষা করা উচিত। হ্যাঁ, যে কোনো হতে পারে, 6 মাস বয়স থেকে হতে পারে, ইনসুলিন যে টাইপ 1 যেটা 6 মান্থ এজ থেকেই হতে পারে। হয়েছে? এগুলো পড়া বোঝা গেল তো সবাই নাকি? কমন ডিজিজ পড়াচ্ছে আজকে, না বুঝলে বলবে কবে? একেবারে সোজা জিনিস। সাধারণত টাইপ 2 বয়স বলি আমরা আফটার 40, টাইপ 2 বয়স 40-এর পরে, টাইপ 1 আফটার 6 মান্থ শুরু হতে পারে, 6 মাস বয়স থেকে শুরু হতে পারে। বোঝা গেল তো? এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে, যেমন টাইপ 2-তে ফ্যামিলি হিস্ট্রি থাকে, টাইপ 2-তে কি বললাম, ফ্যামিলি থাকে, মা ডায়াবেটিস আছে, বাবার ডায়াবেটিস আছে, ভাইদের ডায়াবেটিস আছে, তারও হতে পারে, তারও হওয়ারও খুব সম্ভাবনা। ঠিক আছে তো? আচ্ছা, এখন আমরা আসি ইনভেস্টিগেশন, না ইনভেস্টিগেশন। তাহলে ইনভেস্টিগেশন তো বলে ফেলছি অলরেডি আমরা, না একরকম ইনভেস্টিগেশন, কিন্তু আবার এক বিপদে ফেলে দিন, এবার 30 টাকা আমি রাখতে দেবে। গ্লুকোমিটার, না গ্লুকোমিটার, গ্লুকোমিটারের রেজাল্ট ভেরি করে, তাই তো? কারণ প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে ক্যাপিলারি ব্লাড দিয়ে মাপা হয়। ক্যাপিলারি ব্লাড, ক্যাপিলারি ব্লাড বুঝলেন? ক্যাপিলারি ব্লাড কারে বলে? মানে আর্টেরিয়াল ব্লাড। আর আমাদের মাসা ব্লাড ল্যাবে যেটা মাপা হয় সেটা হচ্ছে ভেনাস ব্লাড, ভেনাস ব্লাড। বুঝছেন কি বললাম? কোনো ধারণা নেই, কারণ এই মাথায় নেওয়া হয় না, এটা ক্যাপিলারি ব্লাড, লাল রক্ত, আর ভেনের যে ব্লাড কালো রক্ত, দেখেন না? তার মানে ভেনের ব্লাডগুলো হচ্ছে ওর যে গ্লুকোজ আছে সেটা ইউটিলাইজ হয়ে গেছে অর্ধেক। ক্লিয়ার হলো? ভেনাস ব্লাডটা ফিরে আসছে বডি থেকে, তার মানে ওটা ইউটিলাইজ হয়ে গেছে, সেই ব্লাডে মাপা হয়। ঠিক আছে? তাহলে স্বাভাবিক অন্তত 2 মিলিমোল কম বেশি হবে মিনিমাম। ক্লিয়ার হলো? ক্যাপিলারিতে সাধারণত নতুন ব্লাড গ্লুকোজের পরিমাণ বেশি থাকবে, আর ভেনাসে কম থাকবে, এটাই নিয়ম। বুঝতে পারছেন? যে কারণে গ্লুকোজ আপনি যে ব্লাড সুগার ল্যাবে করবেন একরকম হবে, ক্যাপিলারিতে মারবেন একরকম হবে, কারণ ওখানে 2 মিলিমিটার কম বেশি রয়ে গেছে, এই একটা কথা সত্য।
2 নম্বর, মেশিন যদি ভালো অ্যাক্টিভ না হয় তাহলে তো সে তো কম বেশি দেখাবে, ইরোর তো দেখাবেই। হ্যাঁ, এখন এবার আসি কেন এই এত সত্ত্বেও আমরা গ্লুকোমিটার কাদের ইউজ করি? যাদের প্রথম ডায়াগনোসিস হয় তাদের জন্য গ্লুকোমিটার ইজ নট সুইটেবল। বুঝতে পারলেন আমার কথা? যাদের ফার্স্ট ডায়াগনোসিস করবেন তাদের জন্য গ্লুকোমিটার কখনোই ঠিক না। ক্লিয়ার হলো আমার কথা? কিন্তু যাদের মেনটেনেন্স দরকার, যাদের ডায়াগনোসিস হয়ে গেছে এখন চিকিৎসা নিচ্ছে, তাদের মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্যই গ্লুকোমিটারে মাপা হয়। আমার কথা ক্লিয়ার হলো? যার নতুন ডায়াবেটিস এখন কোনোদিন মাপেননি তার জন্য গ্লুকোমিটার মোটেও ভালো না। কিন্তু যার ডায়াবেটিস আছে, সে ওষুধ খায়, এখন কন্টিনিউ করতেছে, তার জন্য আমরা একটা ধারণা নিতে পারি যে তার মোটামুটি একটা কাছাকাছি আছে। হ্যাঁ, সেটার জন্য, বোঝার জন্য। কিন্তু যার ডায়াগনোসিস করব আমি নতুন করে, তার কখনোই আমরা গ্লুকোমিটার দিয়ে করবো না। ক্লিয়ার হলো? কত কথা আসে, সব কিছু বলতে গেলেই কথা বেরোয় না, কিছু বলতে গেলেই কথা বেরোয় শুধু। তাহলে ইনভেস্টিগেশন তো আমরা বলেই ফেলছি, সব বলে ফেলছি না? বলে ফেলছি। তাহলে কি কি বললাম আমরা? একটা ব্লাড সুগার করব। কি করব? ব্লাড সুগার, সংক্ষেপে আমরা বলি ব্লাড সুগার প্রোফাইল। ব্লাড সুগার প্রোফাইল, প্রোফাইল কি নাম? তোমার যেটা চয়েস সেটা নিবা। প্রোফাইল থেকে কি কি আছে আমরা বলেছি না আগে? এফবিএস, আরবিএস, পিপিবিএস। তোমার প্রোফাইল আছে, তোমার যেটা পছন্দ তুমি সেটা নিবা। আমরা সাধারণত এফবিএস আর পিপিবিএসটা বেশি পছন্দ করি চিকিৎসার জন্য। কোনটা কোনটা পছন্দ করি আমরা? এফবিএস আর পিপিবিএসটা। মনে থাকবে? এফবিএস আর পিপিবিএসটা আমরা বেশি পছন্দ করি। হয়েছে? আর কি আছে? হিমোগ্লোবিন A1C আমরা বলে ফেললাম না? হিমোগ্লোবিন A1C, A1C, এটা সম্পর্কে তো কিছু বলা হয়নি না? আবার এটা সম্পর্কে বলতে হবে। এইটার নাম হচ্ছে গ্লাইকেটেড হিমোগ্লোবিন। কি নাম? গ্লাইকেটেড হিমোগ্লোবিন। এইচবিতে কি হিমোগ্লোবিন না? গ্লাইকেটেড হিমোগ্লোবিন, অর্থাৎ গ্লুকোজ হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করতে পারে। কি করে? গ্লুকোজ হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে, একসাথে নাম হচ্ছে কি? গ্লাইকেটেড হিমোগ্লোবিন। তার মানে সেটার নাম হচ্ছে HbA1c। মনে থাকবে তো? এইটা একটা মেজর মাপার জিনিস। বিগত 3 মাসের মধ্যে তার ব্লাড সুগার কেমন ছিল তার একটা ধারণা পাওয়া যায়। কি বললাম? 3 মাসের মধ্যে। এগুলো তো আজকে কালকে রেকর্ড পাচ্ছি, কিন্তু 3 মাস আগেও তার ব্লাড সুগার কেমন ছিল আমরা এই হিমোগ্লোবিন A1C দিয়ে জানতে পারবো। বোঝা গেল তোমার কথা? তাহলে বিগত 3 মাসের ব্লাড সুগারের গড় কেমন ছিল সেইটা এই হিমোগ্লোবিন A1C দিয়ে জানা যাবে। এবং সেটা যদি 6.5 এর বেশি হয় তাহলে বুঝতে হবে তার ব্লাড সুগার কন্ট্রোল ছিল না। কি ছিল না? কন্ট্রোল ছিল না, অর্থাৎ তার ডায়াবেটিস ছিল। বোঝা গেল তোমার কথা? বুঝিনি? এখন তো আমাদের চিকিৎসা নিচ্ছে। এখন তো এরকম তো হওয়ার কথা না। শত্রু তো এরকম বলে না যে 3 মাস আগে ডায়াবেটিস ছিল তার এখন ডায়াবেটিস নেই, এটা তো হতেই পারে না। বোঝা গেল আমার কথা? হ্যাঁ, ওষুধ খেলে তো কম থাকতে পারে, ওষুধ খেলে তো নর্মাল থাকবে। হ্যাঁ, তাহলে হিমোগ্লোবিন A1C দিয়ে কি বুঝবো? বিগত 3 মাসের ব্লাড সুগার আমার কন্ট্রোল ছিল না, সেটাই হিমোগ্লোবিন A1C। ঠিক আছে? তাহলে এর সাথে আমরা আর কি পরীক্ষা করতে হবে? একটা সিরাম ক্রিয়েটিন ইউরিনারি করতে হবে না? ইউরিনারি করে দেখতে হবে, এখন লিখে দেয় 1+, 2+, 3+, 4+, এরকম লেখে না? ইউরিন ডায়াবেটিস রুগীর ইউরিন রিপোর্ট দেখছেন? এখানে 1+ হলে গ্রিন, ইয়েলো, রেড, ব্রিক রেড, এরকম লেখে না? দেখবেন 2-একটা রিপোর্ট দেখবেন এরকম লেখে। প্রথমে লেখলে কি? 1+ গ্রিন, 2+ ইয়েলো, 3+ রেড, 4+ ব্রিক রেড। ব্রিক রেড বুঝেন? ইটের মতো লাল, সেটার নাম কি?
সবাই বুঝতেছে না কি হা করে বসে আছে আমার পরে। ওই এদের আপনাদের শিখাবে প্রস্রাব নিয়ে ওদের বেনেডিক্ট সলিউশন বলে একটা সলিউশন আছে, ওইটা দিয়ে দেয় গরম করে, তারপর দিয়ে দেওয়া হয়, দিয়ে নাড়ালে দেখবেন কালার চেঞ্জ হয় একবার। যার খুব বেশি ডায়াবেটিস তার হবে ব্রিক রেড, ইটের মতো লাল হয়ে যাবে। যার আরেকটু কম তার হবে রেড, ঠিক আছে, আরেকটু কম তার ইয়েলো, ইয়েলো না বলি অরেঞ্জ বলি আমরা, ইয়েলো না বলি অরেঞ্জ বলা হয়, ইয়েলো শব্দটা ভালো না, অরেঞ্জ, অরেঞ্জ। ইউরিনে দেখবেন লেখায় রিডিউসিং সাবস্টেন্স, যখন রিপোর্ট টিপোর্ট দেখাবে তখন ইউরিনে দেখবেন, ইউরিন আদিতে করলে যে ডায়াবেটিস রুগীদের কী লেখে, ডায়াবেটিস রুগীদের ইউরিন পরীক্ষা, ইউরিনে যার ডায়াবেটিস আছে তার ইউরিন পরীক্ষা কী লিখবে, ওই সুগারের ঘরে গিয়ে গিয়ে লিখবে সুগার 2+ বা 3+ লিখে লিখবে ব্রিক রেড অথবা রেড, রুটিন এক্সামিনেশন, ঠিক আছে, সেখানে এরকম বলবে, তার মানে তার ডায়াবেটিস আছে, এই তো, তার মানে তার ডায়াবেটিস আছে। এইটি বোঝা গেল তো নাকি? গ্রিন, অরেঞ্জ, রেড, ব্রিক রেড। আচ্ছা, আর কি পরীক্ষা করতে পারি? আর যেহেতু এইবার কি করতে হবে, এগুলো তো দেখলাম ডায়াবেটিস ডায়াগনোসিস করার জন্যে, আর দেখতে হবে কমপ্লিকেশন আছে কিনা। কি দেখতে হবে? তাহলে কমপ্লিকেশন আছে কিনা দেখতে কি করতে হবে? সিরাম ক্রিয়েটিন করতে হবে না? সিরাম ক্রিয়েটিনিন, ক্রিয়েটিন করতে হবে, ক্রিয়েটিন করতে হবে যে কিডনি ফাংশন কেমন আছে, তারপরে ইসিজি করতে হবে হার্টের কেমন আছে, তাই তো, তারপরে লিপিড প্রোফাইল করতে হবে, লিপিড প্রোফাইল, লিপিড প্রোফাইল, এইসব পরীক্ষাগুলো একটু করে দেখতে হবে। কোনটা? রেডের জন্য 3+, 4+ হলে ব্রিক রেড। আসি দেখা যাচ্ছে ট্রিটমেন্টে কি বলে। ট্রিটমেন্টে বাপরে 7.5 বেজে গেল। সিরাম ক্রিয়েটিনিন, ইসিজি, লিপিড প্রোফাইল। ক্রিয়েটিনিন, CREATININ, টিনিন। হ্যাঁ, তাহলে কমপ্লিকেশন যেখানে যেখানে হয় সেগুলো আমার দেখতে হয়। এ পর্যন্ত ঠিক আছে সবার? এখন চিকিৎসা। হ্যাঁ, ওই যে কমপ্লিকেশনে বললাম না, হার্ট ডিজিজ হবে, এমআই নিয়ে আসতে পারে, আঞ্জানা নিয়ে আসতে পারে, কমপ্লিকেশন দেখতে হবে না? কমপ্লিকেশন মধ্যে আছে লেখা হার্ট ডিজিজ আছে না, লিপিড প্রোফাইল আছে না, হার্ট ডিজিজ আমরা করি না, সেগুলো লিখতে হবে। এখন আমরা আসি ট্রিটমেন্ট। ফোন দেয় রে বাবা। হ্যালো, হ্যাঁ, তাহলে চেম্বারে নিয়ে আসেন, আমি হাতে খুলনায় আছি, চেম্বারে নিয়ে আসেন। আচ্ছা, নিয়ে আসেন। ল্যাব 8 টপ চয়েস। হ্যাঁ, দৌড়াচ্ছি, সেই বেরিয়েছি একটার সময়, আসুন দৌড়াচ্ছি, একবার ল্যাব 8 আগে, একবার টপ চয়েস। কি দৌড়া দিয়ে দেখি? হ্যাঁ, তাই নিয়ে যাবেন, অসুবিধা কি? নিয়ে যাবেন না? খুলনায় বড় বড় ডিগ্রিধারী বললেই তো দৌড় দেবে মানুষ, এখন সবাই ডিগ্রি দেখে না, ডাক্তার দেখাতে গেলে কত বড় ডিগ্রি আছে দেখি। আরে শুধু এমবিবিএস দেখে রুগী কি বলে, যা দেখো দেখ খুলনায় এমবিবিএস চেম্বারে বসুক, কার রুগী হয়।
কার দেখে এমডি আছে কার, এফসিপিএস আছে কার, এগুলো দেখে না, এগুলো দেখে ডিগ্রিগুলো জানে। হ্যাঁ, রুগীরা বলে এফসিপিএস আছে কিনা, এমডি আছে কিনা, এটা খুঁজবে না। যাই হোক, এখন আমরা আসি যে চিকিৎসা কি করে হবে। চিকিৎসা বলে শেষ, আজকে অনেক ক্লাস নিয়ে ফেলেছি, মাথা ঝিমঝিম করতেছে, সবাই বুঝতেছি না। ট্রিটমেন্ট প্রথম আছে জেনারেল ট্রিটমেন্ট, তাই না? আগে তো শিখেছিলাম না জেনারেল ট্রিটমেন্ট। বলেন জেনারেল ট্রিটমেন্ট কি? হ্যাঁ, ওই যে 3D, এই জায়গায় লাগবে 3D। প্রথম ডায়েট, ডিসিপ্লিন আর ড্রাগস। ডায়েটের মধ্যে বলেন কি খাবে খাবে না? রুটি খেতে হবে। আগে রুটি খেতে বললে হবে? রুগীরা তো মানুষ, বাংলাদেশে মানুষ রুটি খাওয়ার নাম শুনলেই ডরায়, বলবে আমার গ্যাস হয় একেবারে গলা পর্যন্ত। তাহলে আচ্ছা দেখি আমরা কি বলি, কি বলে ঠিকই। তাহলে কি বলতে হবে, কি বলে? আমরা সাধারণ কথা যা বলি সে রুগীকে বোঝাতে হবে, সেরকম বই ভাড়াতে বোঝাতে হবে না। বলবেন চিনি, গুড়, পাটালি, রসগোল্লা, দই, সন্দেশ, বোঝা গেল? এইসব খাওয়া, যেসব খাবারের চিনি আছে এইগুলো বন্ধ, এগুলো বন্ধ। 2 নম্বর কি বললাম আমরা? যেসব ফল চাপ দিলে রস বেরোয় সেসব ফল খাওয়া বন্ধ। বোঝা গেল আমার কথা? যেসব ফলে চাপ দিলে রস বেরোয় সেসব ফল খাওয়া বন্ধ। বুঝতে পেরেছেন তো? কি কি ফল চাপ দিলে রস বেরোয় এবার বলেন? কমলা লেবু, আঙুর, বেদানা, আনারস বেরোয়, রস বেরোয়। কেন? কলা আছে, পেয়ারা খাওয়া যায় না, আপেল খাওয়া যায় না, নাশপাতি খাওয়া যায় না। বোঝা গেল? যেসব ফলে রস চাপ দিলে রস বেরোয় সেসব খাবে খাবে। রুগীকে বোঝাতে হবে না, বইতে অনেক কিছু লেখা থাকে, তাই তো? তার মানে রিফাইন সুগার এইসব খাবে না আর কি। আর কি করবে না? বড় মাছ খাবে না, বড় মাছ খাবে না, ছোট মাছ খাবে, সামুদ্রিক মাছ খাবে। আর কি করবে না? গরু, খাসি, ভেড়া এগুলো কম খাবে, ছোট মাছ খাবে, ঠিক আছে? গরু, খাসি, ভেড়া এগুলো কম খাবে। ডিমের কুসুম খাবে না, দুধের সর খাবে না। বোঝা গেল? হ্যাঁ, সর বাদ দিয়ে খাবে। বোঝা গেল আমার কথা? না, ডায়াবেটিস কন্ট্রোল হতে ঘন ঘন খিদে লাগবে না। এখন আমরা আসি, এবার আসি সাথে 2 বেলা কি করতে হবে? রুটি খাওয়ার চেষ্টা করতে হবে। কি বলে? তাই বলে রুটি আবার 5 খানা না, রুটি হাতের মাপে বলি আমরা 2 খানা, ঠিক আছে? হাতের মাপে 2 খানা। আর দেখা গেলো 5 খানা রুটি খেলে, তাহলে ভাতের সমানই হয়ে গেল। এমন হতে পারে যে ভাতের সঙ্গে খাবো না, ভাতের পরে খাবো, নাকি? সেটাও বলতে পারে, রুটি ভাতের সঙ্গে খাবে না আলাদা খাবে। দুটো 4টে, ঠিক আছে তো? আচ্ছা, সাথে কি করবে? এই হাতের সাইজ। আচ্ছা, আর হচ্ছে প্রতিদিন হাঁটবে, মিনিমাম 1 কিলোমিটার হাঁটবে প্রতিদিন, ঠিক আছে? গা ঘেমে যায় এরকম করে, না ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে লাভ নেই, ঠিক আছে? হ্যাঁ, স্মোক করবে না, অ্যালকোহল খাবে না, ঠিক আছে? লবণ কম খাবে, আলগা লবণ যেটা বলি আমরা, পাতে লবণ কম খাবে। তাহলে এইসব ডায়েটগুলো অ্যাডভাইস করবে, এবং পারলে সবুজ শাকসবজি বেশি খাবে, ঠিক আছে? আর ডিসিপ্লিন কি? ওই যে বললাম, হাঁটার কথা বললাম, উঠবে, সিডেন্টারি ওয়ার্ক করবে না, ফিজিক্যাল এক্সারসাইজ করবে, ঠিক আছে? আর ড্রাগস, আর কি লাগবে? ড্রাগসটা দিয়ে আপনাদের শেষ আজকে। ড্রাগস কি দিই আমরা? ওষুধ বলেন। ড্রাগসের মধ্যে আমরা ওই সে গ্রুপের মনে আছে, সালফোনাইল ইউরিয়া, বাইগোনয়েডস ছিল না? আর মনে নেই, এরকম বললে হবে না। আচ্ছা, আমরা মেটফরমিন ইউজ করি, কমন ইউজ করি কি? মেটফরমিন। কি নাম? মেটফরমিন এবং সালফোনাইল ইউরিয়া, তাই না? সালফোনাইল ইউরিয়া, এই তো আমাদের ড্রাগস। আর এখন আছে DPP-4, তাই না? DPP-4 গ্লিপটিন যেগুলো বলি আমরা, এই তো। আর শেষে হচ্ছে
ইনসুলিন, এই আমাদের ড্রাগস। কি শেষ? সালফোনাইল ইউরিয়া। এই তো শেখানোর কথা ফার্মাকোলজিতে, এগুলো তো আমার শেখানোর কথা না। আচ্ছা, আগে একটা সত্য ছিল যে মোটা মানুষ না খাটো মানুষ চিকন মানুষ এইসব বলতো, এখন আর ওসব কিছু বলে না। এখন রুগী আসলেই শুরু হচ্ছে মেটফরমিন দিয়ে। কি বললাম? মেটফরমিন দিয়ে শুরু। এই মেটফরমিন পাওয়া যায় 500 মিলিগ্রাম পাওয়া যায়, 1000 পাওয়া যায়, এটা এক্সআর পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। ঠিক আছে, আমরা 500 বিডি দিয়ে শুরু করি। এবং অবশ্যই মেটফরমিনটা খাওয়ার পর। মেটফরমিনটা কি বলি আমরা? খাওয়ার পরে। মেটফরমিন কমছে না, তাহলে যোগ করো সালফোনাইল ইউরিয়া, প্লাস করো সালফোনাইল ইউরিয়া। সালফোনাইল কি? গ্লিক্লাজাইড আর গিলিমিপিরাইড, মনে আছে? গ্লিক্লাজাইড অথবা গিলিমিপিরাইড। এটা কিন্তু অবশ্যই খালি পেটে, এটা কি লিখে রাখেন, খালি পেটে। এবং এটা হচ্ছে খাওয়ার পর। বোঝা গেল? তাহলে প্রথম স্টেপে কি? মেটফরমিন। সেকেন্ড স্টেজে যোগ করলো মেটফরমিনের সাথে সালফোনাইল ইউরিয়া। থার্ড স্টেজে তাও কমছে না, যোগ করো DPP-4 গ্লিপটিন। ওই যে সিটাগ্লিপটিন পাওয়া যায় না? হ্যাঁ, সিটাগ্লিপটিন অথবা লিনাগ্লিপটিন। থার্ড স্টেজে গ্লিপটিন, তাও কমছে না, সরাসরি চলে যাও ইনসুলিনে। সহজ চিকিৎসা। আমার কথা বোঝা গেল তো? কোনটা? সালফোনাইল গ্লিক্লাজাইড, GLICLAZID। এসব ফার্মাকোলজিতে পড়াবে, জাস্ট লিখে রাখার জন্য লিখে রাখেন, ফার্মাকোলজিতে পড়াবে না। ফার্মাকোলজিতে পড়ানো হবে এগুলো। DPP-4 ইনহিবিটর, DPP-4 ইনহিবিটর কিন্তু ইনহিবিটর, এটা গ্রুপের নাম, এগুলো সব গ্রুপ। তো ওই যে কি 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 জিনিস? সিটাগ্লিপটিন, লিনাগ্লিপটিন, এটা লিনাগ্লিপটিন। হ্যাঁ, সিটাগ্লিপটিন আর লিনাগ্লিপটিন। আজকে অনেক সময় ক্লাস নিলাম না? এটা বোঝা গেছে সবার? মেটফরমিন শুরু। হ্যালো, হ্যাঁ, ওই পেশেন্টটা কি ইনভেস্টিগেশনগুলো হয়ে গেছে? না না, ওই যে রোগীটা দেখলাম, ওনার ইনভেস্টিগেশনগুলো হয়েছে কিনা? তো ওনারা তো বললো যে তাড়াতাড়ি দেখে দিতে পারে, যে দূরে